ওয়েলকাম টু মাই বেঙ্গলি সংস্কৃত প্রোগ্রেস স্টাডি ইউটিউব চ্যানেল। আজ একাদশ শ্রেণীর বাংলা পাঠ্য নুন কবিতাটির বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ নিখুঁত নির্ভেজাল একটি মনোজ্ঞ আলোচনা পরিবেশন করব। প্রথমেই নুন কবিতাটির কবি পরিচিতি সম্পর্কে বলি। নুন কবিতাটির কবি জয় গোস্বামী। কবির জন্ম 10ই নভেম্বর 1954 খ্রিস্টাব্দ। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকেই পেয়ে যাবে। পাঠ্যপুস্তকে দেখো জয় গোস্বামীর কবি পরিচিতি সম্পর্কে দেওয়া আছে। সেখানে কিছু কিছু কথা দেওয়া আছে, কিছু কিছু তোমাদের বইয়ে দেওয়া নেই। আমি বলছি, যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো, দাগ দাও। জন্ম 10ই নভেম্বর 1954 খ্রিস্টাব্দ। শৈশবে তিনি পিতৃহীন হন। কিশোর বয়সেই কবিতা লিখতে শুরু করেন। এবারে যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, জয় গোস্বামীর প্রথম কাব্যগ্রন্থ খুব গুরুত্বপূর্ণ, ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। এই দেখো এখানে লেখা আছে, কিন্তু তোমাদের বর্তমান নতুন যে পাঠ্যপুস্তক বইটি তাতে কিন্তু এটি লেখা নেই। ওই জন্য একটু লিখে নেবে। এটা আমার অনেক দিনের পুরনো প্রথম প্রকাশিত বই, সেই জন্যই এই বইটিতে আছে। কিন্তু ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ এটা প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও আরও কিছু গ্রন্থ রয়েছে, যেমন ঘুমন্ত ঝাউ গাছ, রত্নজীব, ঘুমিয়েছ ঝাউ পাতা। এই যে গ্রন্থগুলো, হয়তো কোনো একটা গ্রন্থ দিয়ে বলবে, এমসিকিউ কোশ্চেন থাকবে যে এটি কার লেখা, ঘুমন্ত ঝাউ গাছ কার লেখা বা কার কী ধরনের গ্রন্থ, তখন লিখতে হবে জয় গোস্বামীর কাব্যগ্রন্থ। এবারে জানতে হবে যে জয় গোস্বামী কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দেখো এখানে লেখা আছে পাগলি তোমার জন্য। এই কাব্যগ্রন্থের জন্য জয় গোস্বামী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আর আমাদের এই যে কবিতাটি, এই কবিতাটির উৎস গ্রন্থটা একটু জানতে হবে। জয় গোস্বামীর যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে ভূতুম ভগবান। অবশ্যই মনে রাখতে হবে, জয় গোস্বামীর ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত এই নুন কবিতাটি। আরও একটি গুরুত্বপূর্ণ জয় গোস্বামীর গ্রন্থ আছে, যেটা মনে রাখতে হবে, যে যারা বৃষ্টিতে ভিজেছিল। প্রশ্নটা কিন্তু পর্ষদ নমুনা প্রশ্নে আছে, যারা বৃষ্টিতে ভিজেছিল। হ্যাঁ, গ্রন্থটি কার লেখা? জয় গোস্বামীর লেখা। ঠিক আছে, তাহলে মোটামুটি কবি পরিচিতি সম্পর্কে এই বিষয়গুলো একটু জেনে রাখতে হবে। এবারে আসবো নুন কবিতায়। নুন কবিতার আমরা ছত্রে ছত্রে দেখতে পাবো যে কবি জয় গোস্বামী পরিচয় দিয়েছেন। কবি কবিতাটি লিখছেন ঠিকই, কথকের ভূমিকায় তিনি কবিতাটি লিখছেন ঠিকই, কিন্তু নিজে একাকিত্বভাবে নয়। কিন্তু একাকিত্বভাবে কবিতাটি লিখলেও, তিনি কবিতাটি নিজে লিখলেও তার সঙ্গে আরও কাউকে নিয়েছেন, দিয়ে কবি কবিতাতে পরিচয় দিয়েছেন আমরা আমরা বলে, অর্থাৎ উত্তম পুরুষ বহু বচনে কিন্তু এই কবিতায় কবি পরিচয়টা দিয়ে বলছেন। তো এখানে কবিতাতে আমরা বলেছেন যে আমরা অল্পে খুশি, প্রথমেই বলা আছে। এই যে আমরা কথাটা কেন বলেছেন? আমরা বলতে এখানে আমরা জানি আমরা মানে আমি, তুমি ও সে সমান আমরা, এটাই তো জানি, আমি, তুমি ও সে। তাহলে আমি বলতে কথক নিজে, আর তার সঙ্গে কিন্তু কথক নিয়েছেন তার পুত্রকে। কবিতায় পরিচয় দিয়েছেন বাপ বেটা দু ভাই বলে। এই যে বাপ বেটা দু ভাই মিলে বলেছেন, তাহলে বাপ বেটা, বাপ মানে কথক নিজে, আর বেটা অর্থাৎ তার পুত্র, এবং মিলে, মিলে মানে এখানে আমাদের সমাজের সমস্ত নিম্নবিত্ত দরিদ্র শ্রেণীর মানুষদের কিন্তু ইঙ্গিত করেছেন, দিয়ে সকলকে মিলে আমরা বলেছেন। মানে আমি অর্থাৎ কথক নিজে, আমি, তুমি বলতে এখানে কবি তার পুত্রকে বোঝাচ্ছে, ও সে মানে কি আরও কাউকে নিয়ে, তবেই তো বহুবচন হয়। তাহলে সেই বহুবচন বলতে আরও অনেকজন, মানে আমাদের সমাজের সমস্ত নিম্নবিত্ত দরিদ্র মানুষ, তো সকলকে নিয়ে কবি কবিতায় পরিচয় দিয়েছেন আমরা। তো তারা নিজেদেরকে একটা দরিদ্র সংসারের প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ করেছেন এই কবিতায়। তো সেই চরম দরিদ্র সংসারের প্রতিনিধি হয়ে কবি কবিতাটি লিখছেন। শুধু নিজের জন্য কিন্তু নয়, সমগ্র দরিদ্রদের জন্য, সমগ্র নিম্নবিত্ত মানুষদের জন্য এই কবিতা। সমগ্র নিম্নবিত্ত মানুষদের কিন্তু এই কবিতায় কবি
শ্রদ্ধা জানিয়েছেন। তো কবিতার বিষয়টা এইরকমই যে তারা এতটাই দরিদ্র, তারা একটা দরিদ্র সংসারে বাস করেন, কে না বাপ আর বেটা। তো দু ভাই মিলে দরিদ্র সংসারে থাকেন। তো দরিদ্র সংসারে তাদের এমনই পরিস্থিতি, এমনই দিন আনা দিন খাওয়া অবস্থা, হ্যাঁ, বা নুন আনতে পান্তা প্রায় অবস্থা বলতে পারি, মানে প্রচণ্ড অত্যন্ত দরিদ্র আর কি। তো তাদের ঠিকঠাক করে দিন চলে না, মানে দিনের দিন যেটুকু রোজগার হয় সেটুকুই ব্যয় হয় আর কি। আবার এক একদিন এমনও দিন যায় যে তাদের হাতে পয়সাও থাকে না, মানে তাদের রোজগারও ঠিকঠাক হয় না। তো যাই হোক, তাদের কোনো রকমে আর কি দিনটা কেটে যায় সাধারণ ভাত কাপড়ে, মানে অন্ন বস্ত্রে। আর তাতেই তারা কিন্তু খুশি রাখতে চান, কোনোদিন তারা দুঃখ করতে চান না। কারণ তারা জানেন তারা এতটাই দরিদ্র যে দরিদ্রদের দুঃখ করলেও কখনো দুঃখের সুরা হয়তো হবে না। সেই কারণে কিন্তু দুঃখ না করে সেই অল্পতম সামান্যতম তাদের যে হওয়া বা যেটুকু তারা পান সেইটুকু নিয়েই কিন্তু তারা খুশিতে হাসি খুশিভাবে দিন কাটাতে চান। আর নিজেদের দুঃখকে তারা ভুলতে চান কীভাবে না, নেশাগ্রস্ত হয়ে। কে না বাপ বেটা দু ভাই মিলে। বাপ বেটা দু ভাই মানে বললাম কথক এবং তার পুত্র, দুজনের মেলামেশাটা এমনই, দুজনের সহাবস্থানটা এমনই, যেকে মনে হয় যেন তারা দু ভাই। তো তারা প্রতিদিন সারাদিন পরিশ্রম করেন, সারাদিন কাজকর্ম করেন, হ্যাঁ, করার শেষে দিনের শেষে তারা কিন্তু একটু গঞ্জিকা সেবন করেন, গাঁজা খান, গাঁজা টানেন। কী জন্য না, তাদের যে অভাবের তাড়না, হ্যাঁ, এই অভাবের তাড়নায় তাদের ধার দেনার যে কষ্ট, তাই না, বা দারিদ্রতার যে কষ্ট, সেই কষ্টকে কিন্তু সাময়িক সময়ের জন্য ভুলে থাকতে তারা গঞ্জিকা সেবন করেন। মানুষ কি হয়, মানুষ নেশাগ্রস্ত হলে কিন্তু সব দুঃখ যন্ত্রণা ভুলে মনের সাময়িক সময়ের জন্য কিন্তু আনন্দ চলে আসে তাদের, ঠিক আছে, তখন দুঃখের কথা আর মনে থাকে না। তো সেই কারণবশতই তারা কিন্তু ওইভাবেই কিন্তু গঞ্জিকা সেবনের মাধ্যমে কী করেন না, নিজের দুঃখ দারিদ্রতাকে ভুলে থাকতে চান। তো সেইভাবেই তাদের দিন কাটে। দেখা যায় এমন দিন যায় যে তাদের বাজার বা কেনাকাটাও হয় না। তো যেদিন আবার এক এক দিন যায় যে মাত্রা ছাড়া বাজার হয়। মাত্রা ছাড়া মানে যাদের প্রয়োজনের অতিরিক্ত মাত্রায় কিন্তু বাজার তাদের হয়ে যায়। যেদিন একটু রোজগারটা বেশি হয় বা যেদিন একটু কাজ বেশি পায় তারা, সেদিনই রোজগার বেশি হয়। রোজগার বেশি হলেই তাদের প্রয়োজনের অতিরিক্ত রোজগার হয়ে যায়। তো যেদিনই প্রয়োজনের অতিরিক্ত রোজগার হয়ে যায় সেদিন কিন্তু তারা বাড়ি ফেরার পথে গোলাপ চারা কিনে নিয়ে আসেন। কেন, এখন প্রশ্ন। গোলাপ চারা কিনে আনেন এই কারণে, গোলাপ কি, গোলাপ হচ্ছে সৌন্দর্য বা শখ বিলাসিতার প্রতীক, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো এই যে সৌন্দর্য বা শখ বিলাসিতা বশতই তারা কিন্তু গোলাপ চারা কিনে নিয়ে আসেন। এখন প্রশ্ন যে দরিদ্র হয়েও গোলাপ চারা কেনেন, হ্যাঁ, তো কেন? কারণ দরিদ্র হলেও দরিদ্রদের মধ্যে কি শখ বিলাসিতা থাকে না? অবশ্যই থাকে। আর সেই শখ বিলাসিতা বশতই কিন্তু, বা বিলাসিতার শখ বশতই কিন্তু তারাও কিন্তু একটু নিজেরা কি ওই গোলাপের সৌন্দর্যকে উপভোগ করবেন বলেই কিন্তু গোলাপ চারা কিনে নিয়ে চলে আসেন। কিন্তু গোলাপ চারা কেনার সময় তারা এটা ভাবেন না যে সেই গোলাপ চারাটা কোথায় পুঁতবেন বা গোলাপ চারা পোঁতার পর তাতে ফুল হবে কি না। কেন? কারণ তারা নিজেরা নিজেদের যে বসবাসযোগ্য বা বাসস্থানের যে জায়গাটুকুই সংকীর্ণ, মানে খুব অল্প সংকীর্ণ জায়গার মধ্যে কোনো রকমে তারা মাথা গুঁজে থাকে নাকি, এক কথায় তাদের মাথা গোঁজবার ঠাঁইটুকুই সংকীর্ণ বা অল্প। সেখানে গোলাপ চারাটা পুঁতবেন কোথায়, এই সংশয় কিন্তু পরে জাগে কতকের মনে, যে কিন্তু পুঁতবো কোথায়। আবার পরক্ষণে এইরকম একটা সংশয় জেগে ওঠে যে ফুল কি হবে এইটাতে। অর্থাৎ গোলাপ গাছকে শুধুমাত্র গোলাপ চারাকে পুঁতে দিলেই কিন্তু তাতে ফুল ফুটে যায় না, তার উপযুক্ত পরিচর্যার দরকার। গোলাপ চারার পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হবে, পরিশ্রম দিতে হবে, পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে। কিন্তু তারা তো সারাদিন নিজেদের ক্ষুধার অন্ন জোটানোর কাছেই ব্যস্ত। সকাল থেকে বেরিয়ে পড়েন, পেটের সামান্য অন্নটুকু জোটানোর জন্যই তারা সব সারাদিন রাত ব্যস্ত থাকেন। তাহলে গোলাপ গাছের পরিচর্যা কখনই করবেন, আর কীভাবেই বা গোলাপ চারায় ফুল ফুটবে, এরকম সংশয় কিন্তু কতকের মনে জেগে ওঠে। তো যাই হোক, সেইভাবেই কিন্তু তাদের দিন চলে। তো কোনো একদিন গভীর রাতে কথক এবং তার পুত্র অর্থাৎ বাপ বেটা দু ভাই তারা বাড়ি ফিরছেন। তো বাড়ি ফিরে দেখছেন তাদের
ঠান্ডা ভাতে সেদিন একটু নুনও জোটেনি। এই যে নুন, এখান থেকে আমরা জানবো যে নুন কিসের প্রতীক। নুন হচ্ছে অপরিহার্যতার প্রতীক, আমরা জেনে রাখবো। মানে অপরিহার্য মানে খুবই আবশ্যিক একটা জিনিস। মানে নুন যদি, যে মানুষদের ভাতে তরকারি জোটে না, তাদের ভাতেতে যদি একটু নুন জোটে, সেই নুন ভাতি কিন্তু তারা খেয়ে দিন কাটিয়ে দিতে পারে। তো সেই কারণে এখানে আমরা দেখছি কবিতাটা কিন্তু, কবিতার নামকরণই হচ্ছে নুন। তো চরম দারিদ্রতার প্রতীকও বলা যায়, আবার বলা যায় নুন হচ্ছে অপরিহার্যতার প্রতীক। তো সেই অপরিহার্য আবশ্যিক বস্তুটুকু, নুনটুকু কিন্তু যেদিন কোনো একদিন আর কি গভীর রাতে বাড়ি ফিরে তাদের ঠান্ডা ভাতে দেখতে পান না। আর যখনই ঠান্ডা ভাতে নুন না দেখতে পান, তখনই কতক খুব রেগে যান, খেতে বসে তার রাগ চড়ে যায়। হ্যাঁ, আবার রাগও কতকের মাথায় চড়ে বসে, অর্থাৎ রাগ এবং কতক পরস্পরের মাথায় চড়ে বসে। ঠিক আছে, তো এইরকম পরিস্থিতিতে এতটাই রেগে যান যে গভীর রাতে বাড়ি ফিরে তারা সারা পাড়া মাথায় করেন, অর্থাৎ উচ্চ ঈশ্বরে চিৎকার চেঁচামেচি করে পাড়া প্রতিবেশীর ঘুম ভাঙিয়ে দেন। এইরকমই ব্যাপার। এই যে এখানে বললাম পাড়া প্রতিবেশীর ঘুম ভাঙানো, অর্থাৎ সারা পাড়া মাথায় করা। এখানে কবিতায় একটা লাইন কথক বলেছেন যে করি তো কার তাতে কি, অর্থাৎ এই যে কার তাতে কি, এখানে কবির কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতামূলক মানসিকতার পরিচয় কবি দিয়েছেন। কিরকম, যে আমরা তো চরম দরিদ্র, আমরা তো সমাজে তুচ্ছ, সমাজে অবহেলিত, আমরা সবার অবজ্ঞার পাত্র। আমাদের অসহায় অবস্থায় আমাদের যখন ক্ষুধার অন্নও জোটে না, মাঝে মাঝে যখন আমাদের নিজেদের খাবার অন্নটুকুও জোটে না, সেই রকম অসহায় অবস্থার মধ্যে যখন আমাদের দিন কাটে, সেই সময় তো কেউ আমাদের পাশে থাকে না। অর্থাৎ সমাজের যারা উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ, ধনী শ্রেণীর মানুষ, দেশ নেতা বা রাষ্ট্রনায়ক যারা, সমাজের নেতা নেত্রী যারা, সেই সমস্ত মানুষদের প্রতি কবি তার ক্ষোভকে উদ্গীরণ করে দিয়েছেন, এখানে ক্ষোভকে প্রকাশ করেছেন। তিনি কবিতার শেষে সেই উচ্চবিত্ত সম্প্রদায়ের যে সমস্ত মানুষ, যাদের প্রচুর ধন সম্পত্তি রয়েছে, বা আমাদের সমাজের নেতা নেত্রী যারা রয়েছেন, সমাজের প্রতি দায়িত্বশীল কর্তব্যপরায়ণ মানুষ যারা রয়েছেন, সেই সমস্ত মানুষদের কাছে কবির এই খেদ, কবির এই প্রার্থনা, এখানে কবিতায় বলবে কবি দাবি করেছেন, দাবি প্রার্থনা করেছেন। কিসের দাবি? কবিতার শেষে কবি বলেছেন যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, অর্থাৎ আমাদের মতো আমাদের এই সমাজে যে সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছেন, যে সমস্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষ রয়েছেন, যাদের দুবেলা দুমুঠো ক্ষুধার অন্ন জোটাটাও খুব দুরূহ ব্যাপার, দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়, সেই সমস্ত মানুষদের অন্তত পক্ষে যেন আমাদের সমাজ কী করে, তাদের শুকনো ভাত একটু লবণের ব্যবস্থা যাতে হয়, সেইটুকু ব্যবস্থা যেন তারা করে দেন। এই কাতর দাবি বা প্রার্থনা কিন্তু কবিতায় কবি করেছেন, বলেছেন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। ঠিক আছে, এই হচ্ছে নুন কবিতার বিষয়। এই নুন কেন্দ্রিক আমরা প্রবাদ জানবো। নুন কেন্দ্রিক প্রবাদ খুব ইম্পর্টেন্ট, দুটি প্রবাদ আমি বলছি। একটি যেমন নুন আনতে পান্তা ফুরাই বললাম, মানে খুবই দারিদ্র অবস্থা, নুন আনতে পান্তা ফুরাই কথাটা আমরা প্রয়োগ করি। আবার দিন আনা দিন খাওয়া একটা কথা আমরা দারিদ্র অর্থে প্রয়োগ করি, দারিদ্র অর্থ প্রকাশক একটা প্রবাদ, যে নুন আনতে পান্তা ফুরাই অবস্থা বলি আমরা, অর্থাৎ চরম দরিদ্র অবস্থা। আবার নিমক হারাম একটা কথা বলি, নিমক হারাম নুন কেন্দ্রিক একটা প্রবাদ। এই কথাগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। মানে নুন খেয়েও যারা কি করে না উপকার স্বীকার করে না যারা, তো সেই রকমই ব্যাপার। তো সেই নুন কেন্দ্রিক কয়েকটি প্রবাদও তোমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু নুন কবিতা আমরা পড়ছি, সেই প্রসঙ্গেও কিন্তু প্রশ্ন হয়। তাহলে আমি কবি পরিচিতি এবং কবিতাটির মূল সারসংক্ষেপ বা মূল ভাব বস্তু এই প্রথম পর্বে আলোচনা করলাম। সমগ্র কবিতাটি সংক্ষেপে বলে দিলাম। তোমরা সমগ্র কবিতাটি যারা দেখবে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবে এবং সাথে সাথে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে এই ধরনের শিক্ষামূলক নানান ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে নুন কবিতার প্রথম পর্বের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে মূল কবিতাটির পংক্তি ধরে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওগুলি তোমরা মনোযোগ সহকারে দেখবে, অনেক অনেক উপকৃত হবে। যারা বিশেষ করে একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে বর্তমানে, যদি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আলোচনাগুলি শোনো আমার ভিডিও, তাহলে কোনোভাবে কোনো দিক থেকে কোনো প্রশ্নের উত্তর করতে কারো কোনোরূপ সমস্যা হবে না, এটুকু আমি নিশ্চিত 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো পরবর্তী ভিডিও আমি যখন আলোচনা করব, তখন এই নুন কবিতা থেকে কী ধরনের প্রশ্ন, কী টাইপের শর্ট কোশ্চেন হতে পারে বা তার উত্তর কীরকম হতে পারে এবং রচনাধর্মী প্রশ্নই বা কীরকম হতে পারে, সমস্ত খুঁটিনাটি আলোচনা কিন্তু আমি পরবর্তী ভিডিওতেই করব। তাই মনোযোগ দিয়ে ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। রাখলাম।